তারা সবাই এটা নিয়ে আলাপ করবেন। তারা দেখবেন যে এই রিপোর্টে তাদের ডিজায়ারগুলো রিফ্লেক্টেড হয়েছে কিনা। তো গণমাধ্যমের সংস্কার কেন আমরা করতে চাচ্ছি বা কেন এটা করার প্রয়োজনীয়তা হলো, এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে। ইউজ কেমনে করেছে আপনারা জানেন। আমার কলিগই বলবো, আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম, তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন। বাট আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে। মূলত ছিল যে তারা, এবং এটা একটা এমন একটা ভাবে ইউজ করেছে যে বিদেশে একটা ক্যামোফ্লেজ, যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে এখানে, 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল, বা ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। অনেক আমরা গল্প শুনেছি কিভাবে তারা করেছে। এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সংস্কার চাই, আমরা কেন চাই, এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত 15 বছর, সেটা আমাদের জানতে হবে। এটা আমরা কেমনে জানবো? গভর্নমেন্ট কমিশন করে জানা যায়, কিন্তু সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কমিশন করলে এক ধরনের এই আমরা যে রিপোর্টগুলো করছি বা গভর্নমেন্টের রিপোর্টটা কতটা অথেন্টিক হয় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি, বা গভর্নমেন্টের ডিসিশনটা কতটা দুষ্ট চক্র দ্বারা ইনফ্লুয়েন্স হয় সে বিষয়ে আমরা চাই, বা আমি মনে করি এখানে আমরা যারা আছি, আমাদের যারা প্রাইভেট রিসার্চার আছেন, যারা জার্নালিজম নিয়ে কাজ করেন সেরকম গ্রুপ আছেন, সবাই মিলে গত 15 বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস, এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন, আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবে, কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে। আমরা রিয়েল কাজটা চাই। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছেন, আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার ফেইলুরগুলো কোথায় হয়েছে। আমার তার বিরুদ্ধে হিংসা প্রচার করার দরকার নেই, তাকে আমার গালি দেওয়ারও দরকার নেই। আমি খুব ঠান্ডা মাথায় তার কাজগুলো নিয়ে মানুষের কাছে বলবো যে দেখেন উনি কি বয়ান তৈরি করেছেন এবং কত ওনার ফেইলুর। বড় বড় ঘটনা ধরেন এবং সেই বড় বড় ঘটনায় এই ফেইলুরগুলো আপনি ম্যাচ করবেন। ওই সময় কি হয়েছে? গুম হয়েছে, তো গুমের ব্যাপারে ওনার বয়ানটা কি ছিল? ওই সময় কি হয়েছে? এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, তো এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে এই সাংবাদিকগুলো কি করেছেন? ওই সময় কি হয়েছে? আইসিটি একটা আমরা সবাই চাই 1971-এ যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার হোক, তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না, ভয়াবহ রকমের অন্যায় অবিচার। এবং সেটা নিয়ে আমরা বলছি না, সেটা নিয়ে অ্যামনেস্টি বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছেন। তো আপনি একটা ক্যাঙ্গারু কোর্টকে যখন এম্পাওয়ার করতে যাবেন, তাকে যখন আপনি অনেক বড় করে দেখাবেন বা তার লেজিটিমেসিকে আপনি দাঁড় করাবেন, তখন হয় কি পুরো বাংলাদেশের কোর্ট সিস্টেমটাই কলুষিত হয়ে যায়। তো ওই জায়গায় আপনার আইসিটিতে আপনার কি ফেইলুরটা ছিল? আপনি তিনটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে? মাওলানা সাইদির মৃত্যুর পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা কিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা না, আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। তো ওই সময় এত ভয়াবহ কিলিংটা কেন হলো?
যে এই যে ঘটনাগুলো ঘটছে, বা এসকে সিনহার দেখেন, একটা দেশের চিফ জাস্টিসকে আপনি কে যাচ্ছে, ডিজিএফআই এর একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। একটা দেশের যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, তাহলে বাংলাদেশে কোন কোর্টের কোন জাজের কি স্বাধীনতা আছে? প্লাস আপনি ধরেন ওই সময় কি হয়েছে, বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়েকে কেস দেয়। কি আপনি চিন্তা করেন কত লোক? বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের 10%কে আপনি অভিযুক্ত করে ফেললেন, এবং যে অভিযুক্ত হচ্ছে তার ছেলে মেয়ে ভাই বোন, কারো আর বিসিএস হওয়ার কোনো ইয়ে নেই, কারো আর কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নেই। ভয়াবহ, আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করলেন, তাকে আপনি তার যে ন্যায্যতা, তার সমতা সব কিছু আপনি কেড়ে নিলেন। তো এই বয়ানগুলো কারা করেছে? প্রত্যেকটা ঘটনাই তো আসছে, এই বয়ানগুলো তো তৈরি হয়েছে। আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন, এটা কিন্তু কেউ নিবে না। আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে, আমাদেরকে বের করে প্রতিটা কাকে, আমি যাকে বলছি যে উনি ফ্যাসিবাদী, তাকে নিয়ে আমি ঘৃণা না ছড়াই। আমি কি করব, তাকে নিয়ে আমি রিসার্চ করব, করে দেখাবো যে দেখেন উনি কি বয়ানটা তৈরি করেছেন, কি ভয়াবহ বয়ান, এবং ওই বয়ানের মাধ্যমে আমার আপনার অধিকারগুলো এই স্বৈরাচার কেড়ে নিয়েছিল। আমার তো মনে আছে যে গুম নিয়ে হচ্ছে, গুমের যারা দাঁড়াচ্ছেন ইয়ে নিয়ে কি যেন পোস্টার নিয়ে দাঁড়াচ্ছেন, তাদেরকে নিয়ে হাসাহাসি হয় নাই ফেসবুকে? ওই লোকগুলো কি চলে গেছে নাকি? বা জঙ্গি যে ইয়ে, আমরা অনেকেই জানতাম যে নাটক হচ্ছে, আমাদের মধ্যে কেউ কি এই জঙ্গি যে নাটক হচ্ছে, এটা এই যে জঙ্গির যে ইয়ে, এটা নিয়ে কি আমরা সত্যিকার অর্থে আমাদের ফেলুরগুলো কি ছিল? আমাদের ফেলুর ছিল, আমার ফেলুর ছিল, আমাদের সবার ফেল, আমাদের এটা একটা কালেকটিভ ফেলুর ছিল। আমরা এমনই ভয় পেয়েছি যে ও গভর্নমেন্টের বয়ান, র্যাবের বয়ান ছাড়া আমরা এর থেকে বেরিয়ে হতে পারি নাই। কারণ আমাদের একটা অফিসিয়াল বক্তব্য দিতে হবে, কিন্তু অফিসিয়াল বক্তব্যের বাইরেও তো অনেক বয়ান ছিল। সেটা কি আমরা সত্যিকার অর্থে চেষ্টা করেছি সেই বয়ানকে আনার জন্য? তো এই যে কালেকটিভ যে আমাদের যে ফেইলুর, এই যে কত রকমের ফেল, এবং শেষের দিকে আসে দেখেন একদম লাস্ট মোমেন্টে জুলাই ও আগস্টে কত কত লোক মারা গেল। এবং তখন দেখা যাচ্ছে অনেকে এসে বারবার বলতেছেন এদেরকে সন্ত্রাসী বলতেছেন, এদেশকে দুষ্কৃতকারী বলতেছেন, মিসক্রিয়েন্ট বলছেন, দুর্বৃত্ত বলছেন। পুরো 1971-এ আপনি যদি পত্রিকা খুলে দেখেন, এই বয়ানে পাকিস্তানের মিলিটারি আমাদের ফ্রিডম ফাইটারদেরকে বলতো, এবং ওইটা প্রেস রিলিজ দিত। সেই প্রেস রিলিজগুলো আবার আমাদের পত্রিকাগুলো যখন ওই তাদের তো কোনো ফ্রিডম ছিল না, তখন ওরা এই বয়ান লিখতো। ওই অনেক লোক তো এরা আছেন। তো আমাদের এদের কি করতে হবে? আমাদের করতে হবে যে তার এভিডেন্সটা আমরা নেই। যারা যারা এই কাজ করেছেন এভিডেন্স নিয়ে আপনি বই করে ফেলেন যে না ইনার নামে এই আছে। আবারও বলছি, কারো নামে কোনো ঘৃণা আমরা যেন না ছড়াই। আমি জাস্ট আমার কাছে এভিডেন্স হবে, দেখেন উনি এই কাজটা করেছেন। আপনি যতক্ষণ খালি বলবেন ফ্যাসিবাদী ফ্যাসিবাদী, এটা একটা ছেলে খেলা, একটা বাজে ওয়ার্ড হয়ে যাবে, এটা কোনো ফালতু ওয়ার্ড হয়ে যাবে। কিন্তু এর পিছনের যে কাজের যে কাজটা আমাদের করতে হবে, কাজটা হচ্ছে আমরা ভালো রিসার্চ করে কারা কারা ইনভলভ ছিল, কারা কারা এই বয়ানগুলো তৈরি করছে, কারা কারা আমার অধিকার, আমি কেন এদের মুখ উন্মোচন করতে চাই, আমার তাকে পানিশমেন্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সে আমার সিভিল লিবার্টিস, আমার যে ফ্রিডমটা সে কেড়ে নিয়েছিল। এটা একটা ভয়াবহ অন্যায়, এবং সে এমনভাবে বয়ান করেছে তাতে ওই গভর্নমেন্ট মনে করেছে যে আমাকে খুন করাটা তার জন্য জায়েজ। সে খুন করার বয়ানও অনেক সময় তৈরি করে ফেলেছে। আমার মনে আছে একটা পত্রিকা লিখছে হেফাজতের, ওরা যখন ইয়ে হচ্ছে তখন লিখছে যে এটা অ্যানশিয়েন্ট এনিম্যালের সাথে তুলনা করছে হেফাজতের এদেরকে। আপনি এটা করতে পারেন? মানে অ্যানিমেলকে তো মারা যায়, ঠিক না? মানে আপনি কি ওই আপনি বয়ানটা তৈরি করতে চাচ্ছেন? তো এগুলো তো রিসার্চের বিষয়। আর সবচেয়ে জার্নালিজম একটা খুব ভালো জিনিস হচ্ছে এই বিষয়গুলো আছে, পত্রিকাগুলো আছে, আপনি পত্রিকাগুলো রিসার্চের মাধ্যমে করতে পারবেন। এবং ওইটা আমাদের এই জন্য জানা উচিত, এই জন্য রিসার্চ করা উচিত কি হয়েছে সেটা না, যাতে আমরা ফিউচারে আর একটা ফ্যাসিবাদী সিস্টেম না তৈরি হয়।
আমরা যেন আগেই সবাই সতর্ক হয়ে যাই, বা আমি যখন শব্দ চয়ন করছি, বা আমি যখন লেখালেখি করছি, বা আমি অ্যাজ এ গভর্নমেন্টের অফিসিয়াল হিসাবে আপনার সাথে যখন ইন্টারাকশন করছি, আমি যেন ওরা যেই ভুলগুলো করেছে, ওরা যে ভয়াবহ অন্যায়গুলো করেছে, আমি যেন সেটা রিপিট না করি। বাংলাদেশে যাতে ফ্যাসিবাদের বীজ আবার যাতে রোপণ না হয়, সেই জন্যই তো আমাদের এই কথাগুলো। এর বাইরে আমি অনেকগুলো, আমার মনে হয় যে বেশ কিছু বিষয় আমাদের দেখতে হবে। আমাদের এই যে সংস্কার ভাবনা আসলো, তার মধ্যে আমি মনে করি যে আমাদের এই ইয়েতে থাকতে হবে যে আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি, আমরা দেখেছি গত 15 বছরে আমাদের মুখ, সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেছে। ডিজিএফআইয়ের একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলেছেন, ডিজিএফআইয়ের একটা ফোন আসলে একটা ছেলের চাকরি চলে গেছে, ঠিক না? তো আমাদের এই যে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, সিকিউরিটি এজেন্সি বলেন, এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন না করতে পারে, সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। ওদেরকেই বলতে হবে যে তুমি যদি এদের সাথে ইন্টারাকশন, তোমাদের একটা ওই রকমের একটা এজেন্সি করে দিবা যেটা তোমাদের মিডিয়া হ্যান্ডলিং করবে, বাইরে কিছু করবে না। ওদের মিডিয়া অফিস না, এটা একটা প্রপার মিডিয়া অফিস। যদি আপনার এই রিপোর্টের ব্যাপারে সমস্যা মনে হয়, আপনি আমাকে রিজনের মাধ্যমে জানান যে আপনার রিপোর্টটা ভুল, আমি তখন আই উইল টেক কারেক্ট মেজার। তো আপনি জোর ইনফ্লুয়েন্স করে বলবেন না যে না এই রিপোর্টটা উঠাতে হবে, এটা এই রিপোর্ট চলবে না, এটা বলা যাবে না। আমার যদি রিপোর্ট অথেন্টিক থাকে, আমি সেখানে স্ট্যান্ড করব। এবং এগুলো ঘটনা ঘটলে যাতে আমরা সবাই কালেকটিভলি একসাথে দাঁড়ায় বলি যে না আমরা এটা নিব না, এই প্রেশার আমরা নিব না, আদারওয়াইজ আমি জার্নালিজমই করব না। এটা যাতে এই গভর্নমেন্টের সময় এই আওয়াজটা সবাই মিলে তুলবেন। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো এনএসআই, ডিজিএফআই যেই হোক না কেন, সেই জন্য আপনার বয়ানটাকে না, আপনাকে মানে আমাদের জার্নালিজমের জন্য ইন্টারভেন না করতে পারে। আপনি মিথ্যা নিউজ করলে অবশ্যই সে তার পিআরওর মাধ্যমে আপনাকে একটা পাঠাতে পারে যে দেখেন রিজয়েন্ডার পাঠাতে পারে, এটা এনি গভর্নমেন্ট এজেন্সি পারে, এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বাইরেতেও। কিন্তু তাই বলে আপনাকে ফায়ার করা, আপনার নিউজটাকে নামিয়ে ফেলা, যে ভালো নিউজকে, এটা তো এগুলো যাতে না হয় সেটার জন্য আমাদের নিজেদের একটা মেকানিজম তৈরি করতে হবে। তারপর হচ্ছে আমাদের গভর্নমেন্টের ইন্টারভেনশন। আগে যেটা হয়েছে আপনারা জানেন, আমরা শুনেছি যে মন্ত্রীরাও ইন্টারভেন করতেন ভয়াবহ রকমের। একটা মন্ত্রীর সাথে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের এক ছবি নিয়ে একটা ছেলের চাকরি চলে গিয়েছিল। ওইখানে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে একটু দেখাচ্ছে, এই জন্য উনি ভালো মতো ভালো পোস্টারে আছেন, আর মন্ত্রীকে খুব একটু সাবমিসিভ লাগছে, মিয়মান লাগছে। ওই ছবিটা ওই ছেলেটা কেন পোস্ট করলো, সেই জন্য ওর চাকরি চলে গেছে। ওরা বলা যায় ওর চাকরিটা খাও। বা মন্ত্রী বলছেন এই আপনার ওইখানে যিনি চিফ এক্সিকিউটিভ আছেন বা চিফ নিউজ এডিটর আছেন সে বিএনপির লোক, ওর চাকরিটা চলে যেতে হবে। আমি এটাও শুনেছি। এইটাও এই ধরনের ইন্টারভেনশন থেকেও আমাদেরকে বেরোতে হবে না। আমরা আমাদের সময় আমরা বলছি যে আমরা কোনো ইন্টারভেনশন করছি না, আমরা আমাদের সমস্ত স্টেটের অর্গানরে বলছি যে আপনাদের ইন্টারভেনশন করছি না, বাট এটা যে আবার রিপিটেড হবে না। আমাদের সত্যিকার অর্থে যতটা না লিগাল ওয়েতে জার্নালিজমকে কন্ট্রোল করা হতো, তার চেয়ে অনেক বেশি আরবিট্রারি ভাবে এটা পার্সন টু মান। একটা লোক সে অনেক বড় ক্ষমতাবান হয়ে গেল, উনি নিজে তখন ইন্টারভেন করতেন। বা এজেন্সিগুলো এক ধরনের ভাবতো যে আমার আটকানোর কি আছে, আমি এটা এই সমস্ত নিউজ আমি নিয়ন্ত্রণ করব। বা তাকে সুপার পাওয়ারটা এম্পাওয়ার করে দেওয়া হতো যে তুমি যা ইচ্ছা করতে পারবা। তো সেই জায়গাগুলো আসলে আমাদের মানে কমিশনে অনেক ভালো ভালো রিপোর্ট আসবে, বাট এই দুইটা জায়গা ছিল হলো ইন্টারভেনশনের জায়গা। এই জায়গাগুলো আমরা দেখতে হবে যে এমন কোনো মেকানিজম আমাদের দরকার যার জন্য ভবিষ্যতে এই কাজগুলো যেন রিপিটেড না হয়, খুবই ইম্পর্টেন্ট। তারপরে তো আমরা চাই না কোনো ধরনের কোনো রিপ্রেসিভ ল থাকুক যে লটা আমার কণ্ঠকে বন্ধ করে দেয়। এই জায়গাটা আমাদের খুব এবং ল আসলে সত্যিকার অর্থে আমাদের যারা সাংবাদিকরা, আমরা আসলেও কি সত্যিকার অর্থে আমাদের যে রিপ্রেসিভ লগুলো আছে আমরা কি এটা পড়ছি?
আমরা কি জানি আমার আমার লগুলো কিভাবে আমার কাজগুলোকে প্রতিহত করে, আমার কাজগুলোকে আমাকে কাজ করতে ডিনাই করে? এই বিষয়ে সত্যিকার অর্থে আমি আমার 30 বছরের জার্নালিজমে বলতে পারি যে আমাদের অত ভালো পড়ালেখা নাই, খুবই কম জানি। দু একটা জার্নালিস্টের অর্গানাইজেশন তারা মাঝে মধ্যে দু একটা সেশন করে, সেই এর বাইরে না। কিন্তু এটা আমাদের জানা উচিত। উনি বললেন যে সোশ্যাল মিডিয়া পলিসি সবার থাকা উচিত। আপনি কি লিখবেন আর কি লিখবেন না, এবং আপনার লেখার সাথে আপনার কোম্পানি বা আপনার যে মিডিয়া হাউস তার মতামতটা কতটা সম্পৃক্ত হয়ে যায় সেগুলো দেখে বিদেশে এটা বাদ দিয়ে দিছে। এটা এখন খুব কম সাংবাদিকের পক্ষে মানে খুব নিউট্রাল একটা পজিশন নিয়ে একটা টুইট করা সম্ভব বা ফেসবুক দেওয়া সম্ভব। সবার সোশ্যাল মিডিয়া পলিসি আছে, এভরিওয়ান। তা আপনি কি সেটা অ্যাডহের করছেন কিনা, আপনি কি এটা মেনে চলছেন কিনা? আমরা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলছি, মুক্ত স্বাধীন পরিবেশে নতুন সাংবাদিকতা কিভাবে ফ্লারিশ করবে সেগুলো বলছি, কিন্তু এইটা করতে হলে আমার লটা জানতে হবে। ল ইজ নিডেড আমার একটা পারফেক্ট এনভায়রনমেন্ট আনার জন্য। সেই লটা আমি কি জানি, আমার কি কি ল আছে, লটা কিভাবে আমাকে, যে আপনি জানেন যে রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দিয়ে তার এগেনস্টে কেস হয়েছিল। এই লটা আমরা কেউ পড়েছি? আমি কি পারি আর কি পারি না। এখন সে তো পারফেক্টলি বলবে যে না, আপনাকে আমি কেস দিয়েছি আন্ডার দিস ল, এই লটা ফেয়ার ল। আপনাকে তো বলতে হবে যে না, এই লটা রিপ্রেসিভ। আর কিছু কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে আমি এর আগেও বলেছি। একটা হচ্ছে যে আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা জোরদার করতে হবে। এই আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই জায়গাটায় সমস্ত সাংবাদিক এই ব্যাপারে জোরালো কথা বলতে হবে। আপনি 2 মাস খেটে একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টটা 1 মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা 100টা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলল। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন, সেটা একটা খুব বড় পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেলল। আপনি এমন একটা ভিডিও পেলেন, একটা লঞ্চ মাঝ রিভারে পুড়তেছে, ওইখান থেকে ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপছে। একমাত্র আপনার এই ভিডিও আছে, আর কারো নাই। তা আপনার তো এই কপিরাইট প্রোটেকশনটা আমার দিতে হবে। এটা আপনার আয়ের মূল উৎস, এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট, এটাকে আপনাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এডিটর কাউন্সিল অনেক কথা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন, নোয়াব অনেক কথা বলেন। তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যাপারে সোচ্চার হবে। বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। কারণ সে একটা ছোট ওয়েবসাইট দেখছে, সে তার দুলাভাইকে দিয়ে একটা ওয়েবসাইট চালিয়ে দেখছে যে সে তো প্রতিদিন 60টা রিপোর্ট করতে পারে চুরি করে। তার তো সত্যিকার অর্থে জার্নালিস্ট রাখার দরকার নাই। আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে, সমানে চুরি করে, ভয়াবহ চোর। আমি এএফপিতে যখন ছিলাম, এএফপির মূল কাজ ছিল যে বাংলাদেশে পুরো পৃথিবীতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মানুষজন এই সবাইকে বিক্রি করে সে। তা আমরা এতদিন এটা পারছিলাম না। আমরা পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি। ওই সফটওয়্যারগুলো যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিলেই আমাদের বলে যে এরা একটা টেলিভিশন স্টেশন, সে সবচেয়ে রিচেস্ট টিভি স্টেশন, সে আমাদের 1 বছরে 1320টা ছবি চুরি করেছে। এটা তো ভয়াবহ জিনিস। আপনি যে খাটনির যে ফসল সে 1 সেকেন্ডে চুরি করে ফেলতেছে। আপনি একটা রিপোর্ট পেলেন, আপনাকে একজন কানে কানে এসে বলছে যে জানেন এই মিনিস্টার কিন্তু রিজাইন করছে,
আমি তোমাকে কনফার্ম করছি। এটা কেউ পায় নাই, এখানে এমন কেউ পায় নাই। এটা সাচ এ বিগ রিপোর্ট। ওই দিন কেন, পুরো 1 মাসের মধ্যে এটা হচ্ছে বড় রিপোর্ট। আপনি দিলেন রাইট নাও, সাথে সাথে সবাই চুরি করে ফেললো। ভয়াবহ জিনিস। আপনার এই যে এই জার্নালিজমের এত খাটনি, আপনি এই যে একটা লোকের পিছনে 15 বছর দিচ্ছেন, এই তার সাথে ট্রাস্ট বিল্ডিং এর বিষয়, তার সাথে আপনার সোর্স মানে সম্পর্ক তৈরির জন্য আপনার খাটনির ফসল 1 সেকেন্ডে সে নিয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে এডিটর্স কাউন্সিল, নোয়াব, ডিআরইউ, বিএফইউ যে সবার সোচ্চার হওয়া উচিত। যা আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা অপরজন। সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে। আপনার পয়সা নাই, গো ফাক অফ। জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো। জার্নালিস্ট এত ইয়ে না তো। আপনি বছরের পর বছর বড় বড় টিভি স্টেশন বিদেশে ইয়ে মফস্বল শহর, ও তো ও যার কথা বললো কুড়িগ্রামে 15,000 টাকা তো অনেক বেশি। কেউ কেউ 2,000 টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। আমি এখানে আবার সুশীল সমাজের আমি একটা বড় মেম্বার, আমি তাকে এক্সপ্লয়েট করছি, আবার আমি এখানে সুশীল। সাংবাদিকের ব্লাড এত চিপ তো না। সাংবাদিকের ব্লাড কি চিপ নাকি? আপনি তাকে খাটাবেন বিকজ তার একটা প্যাশন আছে, সেই প্যাশনকে ফলো করে সে আসছে এই জার্নালিজমে, অথচ আপনি তাকে বেতন দিচ্ছেন না, তার কপিরাইট, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি চুরি করে ফেলছেন। এই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে যারা জার্নালিজম নিয়ে কাজ করেন, এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে চিপ কোনো ওয়েবসাইট থাকবে না। যে একজন সাংবাদিক রাখবে সে ভালো টাকা দিয়ে রাখবে। এবং উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত। আমাদের বেসিক মিনিমাম পেজ, উপরে কে কত পায় সেটা আমরা দেখব না। সেটা যদি ওয়েবসাইট ওয়েববোর্ড থাকে আলহামদুলিল্লাহ, ওয়েবসাইট ওয়েববোর্ড যদি নাও থাকে, গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না। তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা পারেন না কেন? এই জায়গাটায় তো কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। আমাদের উচিত একটা বেসিক ফ্লোর ধরে রাখা। আপনি যদি সংবাদপত্র চান, আপনি যদি ওয়েবসাইট চালান, ঢাকাচুরি.com চালান, সেখানেও আপনার ভালো সাংবাদিক রাখতে হবে এবং আপনার মিনিমাম ওয়েজ দিতে হবে। এই জায়গাটা ছাড়া আমি এই যে চুরির যে একটা বড় ইকোসিস্টেম হয়েছে, এটা ইমপ্লিকেট করতেছে সোশ্যাল মিডিয়াতে। আর এই চুরি যারা করে তাদের যেহেতু জার্নালিজমের ইথিকের ব্যাপারে কোনো ধারণা নাই, ফলে হচ্ছে কি ফেক নিউজের একটা বড় একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। কেননা ও যে একজন চুরি করে একটা ভুল নিউজ দিচ্ছে, আর একজন ওই ভুল নিউজটাই আবার রিপ্লিকেট করতেছে। তো এই জায়গাটাও আমাদের দেখতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের দ্বারা যারা, আমি এটা নিয়ে আগেও বলেছি, আমাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি একটা ভুল নিউজ করে ফেললাম একজনের বিষয়ে, আমি বললাম উনি 120 কোটি টাকা চুরি করেছেন, তাকে আমি সারা জীবনের জন্য আমি কাঠগড়ায় দাঁড় করায় ফেললাম। কিন্তু দেখা গেল যে নিউজটা ভুল। এখন আমি যে ভুল করলাম সেটা নিয়ে আকবর বলেছেন, সেইটার তো আমার সত্যিকার অর্থে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। আপনি লাইবেল ল আমাদের স্ট্রং করতে হবে, আমাদের ডিফর্মেশন ল স্ট্রং করতে হবে। একটা মেয়ের নামে আমি অন্যায়ভাবে অনেক রিপোর্ট করে দিচ্ছি, তার আমার এইটার পেনাল্টি আমার দিতে হবে। সাংবাদিকতা ইজি না, সরি। আপনি 100% শিওর হয়ে আপনার এই রিপোর্ট করতে হবে। আপনি না শিওর না, আপনি রিপোর্ট করেন না। এবং সেই জায়গায় আমি যেটা এই জায়গাটায় আমরা ফেল করছি। একটা গভর্নমেন্ট অফিসিয়ালের নামে আমি রিপোর্ট করলাম যে উনি 340 কোটি টাকার মালিক, চুরি করে উনি বানিয়েছেন, অথচ উনি খুবই একটা লো প্রোফাইলে একটা থাকেন। কারণ এই যে 340, এই রিপোর্টটা তো চলে যায় না, সারাটা জীবন থাকে, তার নাতি নাতনিরা পর্যন্ত। ইন্টারনেটের তো শেলফ লাইফ ইটার্নাল। যখনই দিবে যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি 340 কোটি টাকার মালিক, এটা সারা জীবন দেখবে, আমার নাতি দেখবে, আমার পুতি দেখবে। তো এইটা তো ভুল নিউজ ছিল। এইটার কারেক্টিভ মেজারটা কি? বিদেশে যেটা উনি বললেন যে
প্রত্যেকটা পদে বিবিসি বলেন, ডেইলি মেল বলেন, গার্ডিয়ান, এদের একটা বাজেটই থাকে যে এই বছর আমার এতগুলো ভুল নিউজ হবে। আমি গত বছর বোধহয় ডেইলি মেলের বাজেট ছিল 25 মিলিয়ন পাউন্ড, যে আমার ভুল নিউজ হবে, এটার আমি ড্যামেজ দিব। আমাদের এটা থাকতে হবে, যাতে তাতে হবে কি আপনি ভুল করতে তাহলে আপনাকে এনকারেজ করা হবে না। আপনি ভুল করার ব্যাপারে 300 ভাববেন, আপনি একটা ফালতু নিউজ দেওয়ার ব্যাপারে আপনি 300 বার ভাববেন। এটা খুব আমাদের দরকার। এই জায়গাটা আমাদের এই জন্য দরকার, এক হচ্ছে যে লোকগুলো আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত। আপনি একটা লোকরে বলে দিলেন কি যেন তামিলুল মিল্লাতের একটা ছেলে, ভালো ছেলে, ব্রিলিয়ান্ট একটা ছেলে, আপনি বলে দিলেন সে জঙ্গি। পরে দেখা গেল সে একাডেমিক্যালি সে এত ভালো করছে, কিন্তু এভরি টাইম সে বিদেশে যেতে চাচ্ছে, তাকে ইউএস এম্বাসি বা এরা বলছে যে তোমার নামে তো এই রিপোর্ট আছে, তোমার বিদেশে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। অথচ সে ব্রিলিয়ান্ট একটা ছেলে এবং সে জীবনে জঙ্গি করেও নেই, কিন্তু আপনার রিপোর্ট আপনি না জেনে বা আপনি ইচ্ছা করে হোক তারে আপনি জঙ্গি বানায় দিলেন। যে আপনার রিপোর্ট দ্বারা যে লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটার আপনার সত্যিকার অর্থে আমাদের এটা কারেক্টিভ মেজার আনতে হবে। এটা দুইটা কারণে আনতে হবে। এক হলো ওই লোকটাকে আমার প্রোটেক্ট করা, আর একটা হচ্ছে আমার জার্নালিজমকে জঞ্জালমুক্ত করা, যাতে আপনি চিন্তা করেন, আপনি জার্নালিজম ইথিক্সটা জেনে রিপোর্টটা করেন। এটা খুবই দরকার। আমাদের দেশে আপনি দেখেন অনেক 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন, কিন্তু 1 টাকা কেউ পেয়েছে? কোনো ইনস্ট্যান্স আছে কেউ 1 টাকা পাইছে? এবং এগুলো এই মানহানির প্রশ্নগুলো আনলে আমাদের এডিটর্স কাউন্সিল বা ইয়েরা সবাই ভয়, না এগুলো আনা যাবে না। কেন আনা যাবে না? আপনি যদি জার্নালিজম করতে চান এটা থাকবে। আমরা যেই লোকগুলো আমাদের দ্বারা ক্ষতি করছে তাকে আমার দিতে হবে। কারণ জার্নালিজম তো চিপ না, কোনো দেশেই চিপ না। আপনি বাজে বাজে কথা লিখে ফেলবেন, তার মানহানি করবেন, তাকে আপনি কোনো তার এইটার একটা কোনো কারেক্টিভ মেজার থাকবে না। আর একটা লাস্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের হাউসগুলোতে ডাইভার্সিটি বাড়াতে হবে। আমাদের হাউসগুলোতে মেয়েদের সংখ্যা খুবই কম। অনেকে আসেন, এসে 2-1 বার থাকেন, তাদের আসলে ওই যে বললাম প্যাশনের থেকে আসেন, কিন্তু সত্যিকার অর্থে আমরা তো একটা খুবই প্রোগ্রেসিভ একটা সোসাইটি করতে চাই যেখানে সবার কথাই থাকবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে ডাইভার্সিটি থাকা দরকার, বিশেষ করে মেয়েদের পার্টিসিপেশন যদি পারা যায় একটা বেসিক, যে না 20% মেয়ে থাকবে। এটা আমার মানে আমি কোনো ইম্পোজ করছি না, আমি এটা আমার মতামত দিচ্ছি। হ্যাঁ, তো এরকম এই জায়গাগুলো সত্যিকার অর্থে আমাদের নতুন করে ভাববার সময় আসছে। থ্যাংক ইউ। আমি আর বেশি বাড়াবো না। আমি আর একটা জিনিস, এই নাম হচ্ছে নসরুল হামিদ, এর নামে হচ্ছে এটার কি যেন মিলনায়তন। নসরুল হামিদ নিজের পকেটেতে টাকা দিলেন নাকি বাংলাদেশের মানুষের টাকা চুরি করে দিয়ে এইটা করালেন? মানে এটা তো লজ্জার বিষয়, এটার নামটা থাকা। উনি ছিলেন সিআরআই, যে বাংলাদেশের মানুষের এগেনস্টে সিআরআই যে প্রোপাগান্ডা চালিয়েছে, সিআরআই এর মেন ফান্ডিংটা আসতো নসরুল হামিদের থেকে। তা আমি তো এই জন্য আমার মনে হয় যে রিপোর্টার্স ইউনিটি তার ডিগনিটির দিকে তাকিয়ে এটা ভাবা উচিত যে এর নামটা রাখা যায় কিনা। আমি নিশ্চয় মিলনায়তে আমি কথা বলতেছি, কালকে লেখা হবে যে শফিকুল আলম নসরুল হামিদ মিলনায়তে, এটা হলো। নসরুল হামিদ নিজেই কিন্তু ধরেন তার নামে কতগুলো কেস, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট, যে হাসিনা যে চোরতন্ত্র করেছিলেন তার তো অনেকগুলো পিলার, তার মধ্যে নসরুল হামিদ একটা বড় পিলার ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এটা খুব সিরিয়াসলি ভাবা উচিত। থ্যাংক ইউ।